প্রেগনেন্সি কিট দেখে মাথা ঘুরে পড়ে গেল শোভা, কারণ ফলাফল পজিটিভ। হোস্টেলে অন্যান্য মেয়েরা দৌড়ে এসে ধরল ওকে, বিছানায় শুয়ে দিয়ে চোখে মুখে পানির ছিটা দিল। বেশ খানিকক্ষণ পরে জ্ঞান ফিরল। সবাই জেকে ধরল কি এমন হয়েছে যার জন্য অজ্ঞান হয়েছে। শোভা কাউকে কিছু বলল না, কাউকে বলার মতো মুখই নেই ওর। কি বলবে যে ও মা হতে চলেছে? না, এমনটা কখনো কাউকে বলতে পারবে না। শোভার অবস্থা দেখে ওর খুব কাছের বান্ধবী মিলি সবাইকে চলে যেতে বলল। সবাই চলে গেলে মিলি ধীরে ধীরে জিজ্ঞেস করল, কি হয়েছে রে সুবি, বলো না। শোভা কেঁদে উঠলো বাচ্চাদের মতো। মিলিকে জ্বরে ধরে বলল, আমি মা হতে চলেছি মিলি। কি? কার সাথে? সাদ। সুবি, তুই এসব কি বলছিস? সাদ মানে আমাদের সাদ ভাইয়া? ওনাকে তো কখনো এমন মনে হয়নি। এই সুবি, বল না এসব মিথ্যা। দেখ, আমি বিশ্বাস করতে পারছি না। সত্যি 2 মাস যাবৎ পিরিয়ড বন্ধ। সন্দেহবশত কিটেনের টেস্ট করালাম, এখন পজিটিভ ফলাফল। বল আমি এখন কি করব? ভাবছি আমি। মিলি কিছুক্ষণ চুপ করে রইল, বলল, ভাইয়াকে জানিয়েছিস? শোভা মাথা নাড়ালো। মিলি চেঁচিয়ে বলল, তাহলে জানা যে তুই ওনার সন্তানের মা হতে চলেছিস। ওনাকে আমি কি করে বলবো? আমার সাহস নেই এই কথা বলার। মিলি রেগে গেল। কেন? এসব করার আগে মনে ছিল না এটা তো অবৈধ প্রেমের ফসল? শোভা মিলির 2 হাত জোরে ধরে বলল, এই অপবাদ দিস না প্লিজ। আমি না হয় দেব না, সমাজ কি আর চুপ করে থাকবে? তুই এটা কি করলি? আমায় মাফ করে দে প্লিজ। আমার মাফ করা না করে কিছু আসে যায় না। বাচ্চার বাবাকে বল এখন সে কি করবে, নাকি অন্যদের মতো বেঁকে বসবে? আর তোদের দুজনের পাপের ফলে এই নিষ্পাপ ভ্রমণের জায়গা হবে কোনো ডাস্টবিনে, যেখানে কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে। শুভ মাথা নিচু করে কাঁদছে। মিলির প্রচুর রাগ হচ্ছে। এই আলাভোলা মেয়েটাও কিনা আর সবচেয়ে ভয়ঙ্কর ভুলের ফাঁদে পা দিল। আর সাদ ভাই, উনি ছি। মিলি ইচ্ছা করছে শোভাকে কুচি কুচি করে কাটতে। রাগটা সামলে ধমকে সাদকে ফোন করতে বলল, কিন্তু শোভা ফোন না করে হাত দিয়ে বসে রইল। মাঝে মাঝে হিসকি তুলে কাঁদছে। এসব নেকামি দেখে মিলির আরো রাগ হচ্ছে। আগে মনে ছিল না এসব করলে ফল কি হয়, এখন এসব করার মানে কি? শোভা অনেক ভেবেচিন্তে ফোন হাতে নিল, ডায়াল করলো সাদের নাম্বারে। অফিসে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনায় ব্যস্ত সাদ। প্রচন্ড গরমে ক্লান্ত শরীর নিয়ে মিটিং শেষ করে নিজের কেবিনে এসে বসলো সে। মনটা কেমন খসখস করছে। ডকডক করে বরফ গলা ঠান্ডা পানি গিলে নিল। চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে রিল্যাক্স হয়ে বসতে মোবাইলটা বেজে উঠলো ওর। নামটা দেখে মুচকি এসে কল রিসিভ করলো। বলো। আপনি কোথায়? অফিসে। কেন, দরকার ছিল? আমার জন্য খাবার নিয়ে আসতে নাকি? শোনো, এসবের কোনো দরকার নেই। না, সেজন্য নয়। তাহলে? একটা কথা বলার ছিল। বলে ফেলো সুন্দরী। সবার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ভাঙ্গা ভাঙ্গা স্বরে বলো, আমি প্রেগনেন্ট। সাত শব্দ করে হাসলো, বলল, দুপুরবেলা এসব মজা না করলেই নয়। সত্যি বলছি, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। সাদ স্তব্ধ হয়ে বসে রইল। কি করবে এখন সে? শোভাকে বলল, ফোন রাখো। শোভা অবাক হয়ে বলল, মানে? আপনি কিছু বলুন। আমি কি বলবো? আমি এখন কি করব? সেটা তোমার ব্যাপার। তুমি মা, তুমি বাচ্চা রাখবে নাকি রাখবে না সেটা একান্ত তোমার উপর ডিপেন্ড করছে। সাদ, আপনি বাচ্চার বাবা। আমি তো অস্বীকার করিনি, আবার স্বীকারও তো করছেন না। তুমি জানো কেন স্বীকার করছি না? এসব রাখুন, বলুন কি করব? আপনার মতামতের উপর সবকিছু ডিপেন্ড করছে। তাহলে শুনো, বাচ্চা যদি রাখতে চাও তাহলে নো প্রবলেম, আমিও সমস্ত খরচ দেব। আর যদি না রাখতে চাও সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। তাতেও আমি আপনার কথা বুঝতে পারছি না স্যার। না বোঝার মতো কিছু বলিনি। বাচ্চার সমস্ত খরচ আমার, বাট কখনো আমার ফ্যামিলির সামনে ওর পরিচয় দেওয়া যাবে না। স্বভাব বজ্রপাত হলো। মানেটা ও খুব ভালো করে বুঝতে পেরেছে। ফোন রেখে দিল। মিলি জানতে চাইল কি হয়েছে। শোভা কিছু বলল না, মুখ ঢেকে বিছানায় শুয়ে পড়ল। মিলির আর কিছু বোঝার বাকি রইল না। যা ভেবেছিল তাই। সাদ মেনে নেয়নি। সাদ এরকম কাপুরুষ হবে মিলি ভাবতে পারছে না। বুক থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। হোস্টেলে থাকার বদৌলতে এরকম অনেক কেস দেখেছি মিলি। ফলাফল ওই সিটি হসপিটালের পেছনে ডাস্টবিনে ছোট ছোট নিষ্পাপ শরীরগুলো, যেগুলো কুকুর খুবলে খুবলে খায়। ভালোবাসা নামে এসব অনাচার আজ মনুষ্যত্বকে নষ্ট করে দিয়েছে। ক্ষণিক আনন্দ আর জৈবিক চাহিদা মেটাতে মানুষ কত ভুল পথে পা বাড়ায়, সেগুলো দেখে মিলি আর কাউকে বিশ্বাস করতে পারে না। এসব অনাচার কখন সমাজ থেকে উঠে যাবে তা জানে না মিলে। শোভা মধ্যবিত্ত বাবা মায়ের মেজো সন্তান, খুব বড় লোক না হলো বেশ বড় লোকে, এমনিতে ভালো মেয়ে। বাসায় থেকে পড়াশোনা ঠিক মতো হয় না বলে কলেজে হোস্টেলে থাকে। তাদেরই কলেজের সিনিয়র ছাত্র সাদ চৌধুরী পড়াশোনা শেষ করে এখন সরকারি চাকরি করছে। মানুষের বিপদে এগিয়ে আসা
সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হাসি খুশি ছেলেটা প্রথম থেকে প্রেমে পড়ে সবার। অমন সুন্দরী মেয়ে দেখে তার মাথা ঘুরে যায়, অথচ কেউ টেরই পায়নি এসব। সবার প্রতি সবসময় আলাদা কেয়ার দেখাতো। একদিন মনের কথা প্রকাশ করে সবার কাছে। সবার প্রেম ভালোবাসায় বিশ্বাসী না বলে সাদের কাছ থেকে দূরে থাকে। কিন্তু সাদের পাগলামি দেখে অন্যান্য মেয়েদের মতো শোভা একসময় স্বীকার করে যে সে সাদকে ভালোবাসে। একদিন জানতে পারে ওদের দুই পরিবারের মাঝে যুগ যুগ ধরে শত্রুতা লেগে আছে। দুজন দুজনকে হারানোর ভয়ে বিয়ে করে নেয় কাউকে না জানেই, যার ফলে আজ শোভা গর্ভে ধারণ করছে সাদের সন্তান। এসব কথা ওরা দুজন ছাড়া আর কেউ জানে না, এমনকি মিলিও নয়। এসব ভেবে শোভা চিন্তা করে কিভাবে বাবা মাকে মুখ দেখাবে। অনাগত সন্তানের পরিণতি কি? সাদ তো এক প্রকার বিশ্বাসঘাতকতা করলো। টাকা দিয়ে কি বাবার ভালোবাসা কেনা যায়? তাহলে সাদ কেন বললো এই সন্তানের খরচ ও দেবে, কিন্তু পরিচয় দিতে পারবে না? এই বিশ্বাস নিয়ে সারা জীবনের জন্য বাধা পড়েছিল বিয়ে নামক বন্ধনে। জি সাদ, ধিক্কার আপনাকে। প্রেগনেন্সির এই ঘটনা শোভা লুকাতে চাইলো, আর লুকিয়ে রাখা গেল না। এই খবর মিলে গিয়ে শোভার বাড়িতে জানালো। বাড়ির সবাই যখন জানতে পারলো শোভার গর্ভে বাচ্চা আছে, তখন তারা যেন আকাশ থেকে পড়লো। রাগে দুঃখে শোভার বড় ভাই সাফিনের চোখে পানি এসে গেল। ক্রোধ সামলাতে না পেরে শোভার গায়ে হাত উঠালো সে। তোকে এই জন্য বাসা বাইরে পাঠানো হয়েছিল? এসব বেহায়াপনা করতে তোর একটু লজ্জা করলো না? অবৈধ সন্তান পেটে ধরেছিস, ছি। চুপ করো ভাইয়া, ও অবৈধ নয়, আমাদের বিয়ে হয়েছে। সাফিন বোনের মুখে একথা শুনে বাক্য হারা হয়ে গেল। বলল, কি বলছিস তুই? বিয়ে করেছিস মানে? মানে আমাদের বিয়ে হয়েছে, আমার বাচ্চা অবৈধ নয়। সাফিন আর শোভা দুজনে পিটাপিটি প্রায়। ওদের মধ্যকার ভাই বোনের সম্পর্কটা দারুণ। স্কুল কলেজে পড়াকালে দুই ভাই বোনের মাঝে কোনো গোপনীয়তা ছিল না। সারাদিন কি কি হয়েছে, কোথায় গিয়েছে, কোন মেয়ে কোন ছেলে কি বলেছে, দুজন দুজনকে শেয়ার করতো। অথচ আজ সাফিন নিজের আদরের ছোট বোনটাকে চিনতেই পারছে না। শোভা কিভাবে এমন একটা কাজ করতে পারলো? ওকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। সম্পর্ক কি এমন দূরে গেলে নাকি সম্পর্ক মজবুত হয়? কিন্তু কই, ওদের মাঝখানে যে যোজন যোজন দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। কি করবে সাফিন, যে বোনটা হাসি খুশি ছিল, প্রেম ভালোবাসা থেকে দূরে থাকতো, যাকে সবসময় আগলে রাখার চেষ্টা করতো, সেই বোন যে ওকে না জানিয়ে নিজের জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্ত এবং সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। বিবেকবান মানুষ হিসেবে গড়তে পারেনি বোনকে। এর চেয়ে বড় ব্যর্থতা একজন ভাইয়ের আর কি হতে পারে? সাফিন এক বুক দীর্ঘশ্বাস অভিমান নিয়ে চুপ করে গেল। এদিকে সালমা বেগম আর রমজান সাহেব নিশ্চুপ। ওদের মন ভেঙে দিয়েছে শোভা। এত বড় ভুল করার আগে শোভার কি একবারও ওদের মুখটা মনে পড়েনি? একবার জানানোর প্রয়োজন বোধ করেনি? ভালোবাসাকে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সামনে পৃথিবীটা সে দেখতে পায়নি। তারা শোভাকে কিছু বলতেও পারেননি। এখন বলে আর কি লাভ হবে? মেয়ে তো তাদের মাথা নিচু করিয়ে দিয়েছে। শোভা এবার আর কিছু ভাবতে পারছিল না। কিন্তু মিলি প্রচন্ড রেগে গেল। সে শোভাকে সাথে করে নিয়ে এলো সাধ্যের বাড়িতে। দারোয়ান প্রথমে ঢুকতে দিতে চাইছিল না। মিলি তাকে ধাক্কা মেরে শোভাকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। ড্রয়িং রুমে সোফায় বসে পেপার পড়ছিলেন সাদের বাবা সাদের চৌধুরী। অচেনা দুটো মেয়েকে দেখে তিনি উঠে এলেন। জিজ্ঞেস করেন, কে তোমরা? আমি মিলি আর ও শোভা। তোমাদের চিনি বলে তো মনে পড়ে না? আপনার সাথে আমাদের পরিচয় নেই। কি দরকার এখানে? কারোর সাথে দেখা করতে এসেছো? জি, সাদ ভাইয়ের সাথে। সাদ তো ঘরে ঘুমোচ্ছে। মিলি তার ছেলে হাসি দিয়ে বলল, একটা মেয়ে সর্বনাশ করে সে এখন ঘুমোচ্ছে? বাহ বাহ। জাদের সাহেব বললেন, মানে? আপনার ছেলেকে ডাকুন, সে এলে ক্লিয়ার হবে সব। কিন্তু করেছেটা কি সে? আপনার ছেলেকে জিজ্ঞেস করুন না, ডাকুন তাকে। গর্ত থেকে বেরিয়ে আসতে বলুন। মিনুর মা, যাও তো, সাদকে ডেকে নিয়ে আসো। বুয়াকে বললেন সাদের সাহেব। তিনি চিন্তিত। মেয়ে দুটো কি বলছে উনি বুঝতে পারছেন না। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। সামনে সাদের বিয়ে বিশিষ্ট শিল্পপতি মেয়ের সাথে। এখন যদি কোনো মেয়েলি ব্যাপার স্যাপার ঘটে থাকে তাহলে সমাজে ওনার উঁচুমাথা হেট হয়ে যাবে। ততক্ষণে রান্নাঘর থেকে সাদের মা রোমেলা এসে দাঁড়িয়েছেন। তিনিও দুটো মেয়েকে দেখে চিন্তিত। ছেলে কি করছে তা তিনি বুঝতে পারছে না। শোভা আর মিলে সোফায় বসে রইল। শোভার মাথা নিচু, চোখের নিচে কালি পড়েছে। উস্কো খুস্কো এলোমেলো চুল কপালের কাছে পড়ে আছে। কিছুক্ষণ পরে সাদের ওদেরকে খেয়াল না করে জিজ্ঞেস করলো, আব্বু তুমি ডেকেছো? কিছু হয়েছে? সেটা তো তুমি ভালো বলতে পারবে। সাদ বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। চোখগুলো এদিক ওদিক ঘুরতে ঘুরতে যখন সোফায় থাকা মেয়ে দুটোর উপর পড়লো, ঘটনা বুঝতে আর বাকি রইল না। কিছুটা চমকালো শোভার হাল দেখে, তবে পরক্ষণে নিজেকে সামলে নিল। এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে হবে, নয়তো সবকিছু হাতের বাইরে বেরিয়ে যাবে। বাবা তাকে ত্যায্যপুত্র করবে। সাদিক সাহেব কড়া গলা জিজ্ঞেস করলেন, এ দুটো মেয়েকে তুমি চেনো? জি আব্বু। কি হয় তোমার? ছাদ ইতস্তত করতে লাগলো। সবার চোখ ওর দিকে। সবাই এবার মুখ খুলো, সত্যি কথাটা বলছেন না কেন? সাদিক সাহেব বললেন, কিসের সত্যি?
সাদকে নিশ্চুপ দেখে শোভা চোখ দুটো বুঝে নিজেকে সামলালো। বিয়ের সব ডকুমেন্টগুলো ব্যাগ থেকে বের করে এরপর বলল, আমি আপনার ছেলে সন্তানের মা হতে চলেছি, উনি আমায় বিয়ে করছেন। সাদ চুপ। সাদিক সাহেব এমন একটা কথা শোনার জন্য প্রস্তুত ছিলেন না। মূর্তি মাথায় আকাশ ভেঙে পড়ল। বলছে কি এই মেয়ে? শোভার বাড়িয়ে দেওয়া কাগজপত্রে চোখ বলে বিস্ময়ে বাক করা হয়ে গেলেন তিনি। হুঙ্কার দিয়ে উঠলেন, এসব কি সাদ? সাদ বাবার গলা শুনে ভরকে গেল। বেটা অস্বীকার করার কোনো উপায় নেই, তাই সাজিয়ে রাখা কথাগুলো এবার অকপটে বলে দিল, আমি সব বুঝে বলছি আব্বু। হ্যাঁ, আমি শোভাকে বিয়ে করছি ঠিকই, কিন্তু ওর গর্বের বাচ্চাটা আমার নয়। ঘরে যেন বস্ত্রপাত হলো। মিলি গিয়ে প্রচণ্ড রেগে সাদের গালে থাপ্পড় মারল। থাপ্পড়ের সেই শব্দ যেন বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। শোভা বিস্মিত, কুণ্ঠিত। সাদ নিজের বাচ্চাকে স্বীকার করছে না, এই দিনও দেখতে হচ্ছে ওকে। এর চেয়ে মরে যাওয়াটা বেশ শান্তির। সাদ গালে হাত দিয়ে রাগি চোখে তাকিয়ে আছে মিলির দিকে। পারলে কাঁচা গিলে খাবে। ব্যাপারগুলো ওর মুখে ছুঁড়ে মেরে মিলি চিৎকার করে বলতে লাগলো, সাদ ভাই, আপনি এত পাল্টে গেলেন কখন? আমার দেখা সম্মানিত মানুষদের মধ্যে আপনি একজন, আর সে আপনি নিজের সন্তানকে অস্বীকার করছেন। সাদ আবারও অস্বীকার করলো, ও আমার বাচ্চা নয়। যদি হতই তাহলে আমি অস্বীকার করতাম না। যেহেতু আমি বিয়েটা স্বীকার করেছি, বাচ্চাটা আমার হলেও স্বীকার করতাম। বাহ, খুব ভালো। আপনি যে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শয়তান, সেটা আজ বুঝতে পারছি। মুখ সামলে কথা বলো। তাছাড়া আমাদের মধ্যে এখনো এরকম কিছু হয়নি যার জন্য বাচ্চা আসতে পারে। তোমার বান্ধবী কার না কার বাচ্চার মা হতে চলেছে, বিয়ে করেছে বলে এখন আমার উপর চাপাতে চাইছে। যে মেয়ে লুকিয়ে বিয়ে করতে পারে, সে যে আমার সাথে বিট্রে করবে না তার গ্যারান্টি কি? ক্ষোভে লজ্জায় সবার হাত পা কাঁপছে। সত্যি তো, ও বাবা মা সবাইকে ঠকেছে। সাদের মতো নিকৃষ্ট লোকের কথা শুনে বিয়ে গোপন করেছে, তাই এই শাস্তি ওর প্রাপ্যই ছিল। সুভা চাচ্ছিল গলায় বল, সত্যি তো, বাচ্চার বাবা আপনি নন। আপনার সন্তানের বাবার নাম সাদ চৌধুরী, যিনি আমাকে ভালোবাসতেন। কিন্তু আপনি তো সাদ নন, একটা মানুষটুপি জানোয়ার। আপনি কিভাবে কারো বাবা হতে পারেন? ছি। সাদিক সাহেব এবার কথা বলে উঠলেন, মানলাম আমার ছেলে তোমাকে বিয়ে করছে, কিন্তু ও যেটা বলছে সেটা ভাববার বিষয়। লোকে যে মেয়ে বিয়ে করতে পারে তার দ্বারা এসব অসম্ভব নয়। ছাদের ভেতরে চিন্তাটা নির্মূল হলো কিছুটা। বাবা ওকে বিশ্বাস করছে, এই বিশ্বাসটুকু জিইয়ে রাখতে হবে। তাই সে আবারও বলল, দেখো শোভা, তুমি যেটা করেছো, এরপর স্ত্রী হিসেবে তোমাকে মেনে নেওয়া সম্ভব না। ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, যত টাকা চাও ততই দিব। এবার যাও এখান থেকে। শোভাজান এই কথাটা শুনে কিনা মিশ্রিত স্বরে বলল, আমারও এখানে থাকার কোনো ইচ্ছা নেই। তবে এটাও মনে রাখবেন সাদ চৌধুরী, আপনি আজ যে কাজটা করলেন এজন্য আপনি একদিন খুব পস্তাবেন, খুব। যে মেয়ে অল্পতে কাঁদতে পারে, সে মেয়ে কঠোর আঘাতে বাঁচতেও পারে। আমি তো আমার সন্তানকে দেখেই রাখবো। কোনোদিন না এমন হয় যে আপনি আমার কাছে ফিরে আসতে চাইবেন। শিক্ষা তো আল্লাহ দিবে আপনাকে এ অন্যায় করার জন্য। সাদিক সাহেব থমকে উঠলেন। পটো পটো কথা বলছে দেখছি, যাও বেরো এখান থেকে। ভাইয়া মেয়ে মানুষ। একটা কথা মনে রাখবেন আঙ্কেল, বিয়েটা গোপনে শুধু আমি একা করিনি, আপনার ছেলেও করেছে। এরপরে যখন আপনি এ অন্যায় বিচার করলেন না, তখন সময়ের হাতে সব ছেড়ে দিলাম। উল্টো আঘাত সহ্য করতে পারবেন কিনা তা ভেবে দেখবেন আঙ্কেল। সাদিক সাহেব রেগে গেলেন, বললেন, বেরো এখান থেকে। কাপুরুষের স্বাদ নিষ্পাপ মুখোশে নিয়ে ভালো মানুষ সেজে দাঁড়িয়েছিল। শোভা মিলিকে টেনে নিয়ে চলে এলো। ছি ছি, এমন মানুষকে কিভাবে বিশ্বাস করেছিল সে? মিলি এতক্ষণ চুপ করেছিল। বাপ ছেলে কাণ্ড থেকে দিক দিক করে ওর মাথায় আগুন জ্বলছিল। ইচ্ছে করছিল সাদকে মেরে ফেলতে। শোভাকে নিয়ে ফিরে আসার পথে হাতের কাছে থাকা ফুলদানিটা সাদের মাথা বরাবর লক্ষ্য করে ছুঁড়ে মারল মিলি। এরকম অমানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অযোগ্যতাই নেই। সাদ অবশ্য ততক্ষণে নিজেকে সামলে নিয়েছিল। সেদিনের পর সাদের সাথে সব যোগাযোগ ছিন্ন করলো শোভা। রমজান সাহেব তাই এক প্রকার বাধ্য হয়ে মেয়ের ভবিষ্যতের জন্য সাদিক সাহেবের সাথে দেখা করলেন। বুঝিয়ে বললেন সবকিছু, কিন্তু তিনি নানা অজুহাত আর অপমান করে রমজান সাহেবকে ফিরিয়ে দিলেন। এরপর তিনি সাদের সাথেও দেখা করতে চাইলেন, কিন্তু শোভা দিল না। হোস্টেল ছেড়ে চলে এলো বাসায়। প্রথম প্রথম কিছুদিন নিজেকে ঘরে আটকে রাখলো। এরপর ভেবেছিল মরে যাবে, কিন্তু বাবা মায়ের কথা চিন্তা করে আর পারেনি। এ সময়টাতে ওকে পুরোপুরি সামলেছে মিলি। এদিকে সাজিদ সাহেব পরবর্তীতে ছেলেকে জেরা টেরা করে মূল ব্যাপারটা উদ্ঘাটন করতে পারলেন না। তবে তার বেশ সন্দেহ হতে লাগলো ছেলের উপর। তাই তিনি সাদকে বেশ শাসালেন। শিল্পপতির মেয়েকে ছাড়া অন্য কোনো দিকে নজর দিলে সব সম্পত্তি থেকে বঞ্চিত করবেন তিনি, বাড়ি ছাড়া করবেন। সাদ বাবার কথার অবাধ্য হলো না। তবে শোভার গর্ভে বাচ্চা থাকা অবস্থায় ডিভোর্সের কার্যক্রম শুরু করা গেল না। সাদিক সাহেব ওর বিয়ের দিনক্ষণ এগিয়ে আনলেন। একে তো বিশাল সম্পত্তি, তার উপর শিল্পপতির সুন্দরী মেয়ের লোভ। সাদ তখন বাবার কথায় প্রভাবিত। সাদের আজ গায়ে হলো ধুমধাম আয়োজন, তবে ওর মনটা কুগাইছে। কেন এরকম লাগছে বুঝতে পারছে না। বিয়ে হচ্ছে বড়লোক বাড়ির একমাত্র মেয়ের সাথে, তা এমন লাগার কারণটা বুঝতে পারছে না। খবরটা এলো মাঝরাতে।
যখন ও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মোবাইল বেজে উঠল। হ্যালো, কে বলছেন? আমি মিলি। কোন মিলি? থাপ্পড়ের কথাটা বলে গেল। সাত খানিকটা চমকে উঠল। মিলি তুমি? কেন ফোন করেছো? গায়ে হলুদ বেশ ভালো কাটলো, তাই না? এসব জানতে ফোন করেছো? না, তবে আপনার জন্য একটা গুড নিউজও আছে। কিসের নিউজ? এই যে আপনি নতুন জীবনে পা রাখতে চলেছেন, আর আপনার মতো জঘন্য একটা মানুষের জন্য আমার বান্ধবী মৃত্যুর পথ বেছে নিয়েছে, সেই নিউজ। বুঝলাম না, বোঝার কথাও না। মাথায় কিছু আছে নাকি মানুষ ঠকানো ছাড়া? স্পষ্ট করে বলো। কি আর বলবো, লজ্জার কথা বলুন। আপনার মতো কাপুরুষের জন্য আমার সুবি সুইসাইড অ্যাটেম্প করেছে। ভাবলাম আপনাকে জানে বিয়ের আনন্দ দ্বিগুণ হবে তাহলে। কাপুরুষেরা তো এগুলোতেই আনন্দ পায়, তাই না? হাত থেকে ফোনটা পড়ে যেতে লাগলো। ছাদ সামলে নিল। ঢোক গেলে জিজ্ঞেস করলো, বেঁচে আছে? আছে, তবে মরে গেলেই ভালো হতো। যে মেয়ে এত কিছুর পরও কোনো কাপুরুষের জন্য হাত কাটে, তার তো বেঁচে থাকা উচিত না। বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারে। আর এই গল্প পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।